দর্শক, বাংলাদেশে নির্বাচন আগত। নির্বাচন কিভাবে হচ্ছে, কারা করছেন, সেই আলোচনা যেমন রয়েছে, তেমনি তারেক রহমানের প্রত্যাবর্তন, দেশে প্রত্যাবর্তন, এটা একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনৈতিক অঙ্গনে একটা বড় পরিবর্তন হয়েছে। তারেক রহমানের প্রত্যাবর্তনটাকে ভারত কিভাবে দেখছে, সেই প্রশ্নের উত্তর খুঁজেছি আমরা রণধীর জয়সওয়ালের মন্তব্যের পরিপ্রেক্ষিতে। গতকালকে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। তার ভাষ্যটাও এরকম আশ্চর্যজনকভাবে হলেও তার ভাষ্যটাও এরকম উঠে এসেছিল যে তারেক রহমানের প্রত্যাবর্তনটাও একটা সুষ্ঠু গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচনের ইঙ্গিত। সেরকম একটা প্রেক্ষাপটে একটু আলোচনার বাইরে থাকা, অর্থাৎ ট্র্যাকের বাইরে থাকা আওয়ামী লীগের প্রসঙ্গটা, যদিও একাধিকবার বাংলাদেশের প্রেস সেক্রেটারি তিনি নিশ্চিত করেছেন যে আগামী নির্বাচনে কোনোভাবেই আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না এবং সেটাই সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত। সেই কথাটা তিনি তখন বললেন যখন আমরা মার্কিন 5 কংগ্রেসম্যানের চিঠি দেখলাম বাংলাদেশ সরকারের প্রধানকে চিঠি লিখতে যে কোনো দলের উপরে নিষেধাজ্ঞা জারি করা এটা গণতন্ত্রের পরিপন্থী এবং সবাইকে রাজনীতি করতে দেওয়ার অধিকার থাকতে হবে এবং ইনক্লুসিভ নির্বাচন, সবাইকে নির্বাচনের অংশ করতে হবে, একটা বড় জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের বক্তব্য তাদের আমরা দেখেছিলাম। এই ধরনের বক্তব্য কি বাংলাদেশে প্রথম? না, বাংলাদেশে প্রথম নয়। এ ধরনের বক্তব্য আওয়ামী লীগের শাসন আমলেও আমরা বহুবার বিদেশি গোষ্ঠীকে বলতে শুনেছি, কিন্তু আওয়ামী লীগ সেই বক্তব্যগুলোকে তোয়াক্কা করেনি। তোয়াক্কা না করে তারা একের পর একতরফা নির্বাচন করেছে এবং আওয়ামী লীগের 2024-এর যে পতন, সেই পতনের অন্যতম বড় কারণ হিসেবেও বিশেষজ্ঞরা মনে করেন যে এই একপাক্ষিক নির্বাচন করাটাই আওয়ামী লীগের জন্য সবথেকে বড় কাল হয়েছে। সেই কারণে অনেকে প্রশ্ন তোলেন যে বর্তমান সরকারও একই পথে হাঁটবে কিনা, সেই আলোচনা রয়েছে। এরই মাঝে অনেক দিন পর বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় একটি গণমাধ্যম, বাংলা গণমাধ্যম দ্য ওয়াল, তার সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন। এই প্রথম কোনো বাংলা গণমাধ্যমের সঙ্গে তিনি বোধহয় প্রথম সাক্ষাৎকার দিলেন এবং সেই সাক্ষাৎকারে মজার ব্যাপার হচ্ছে তার সাক্ষাৎকার তিনি কি বলেছেন সেটা আমাদের কাছে বড় বিষয় নয়, কিন্তু সেই সাক্ষাৎকারটা দেখে পড়ে যেটা মনে হয়েছে সেটাতে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে শেখ হাসিনা আস্তে আস্তে বোধহয় তার যে ভুলগুলো সেই ভুলগুলো উপলব্ধি করতে পেরেছেন। তার প্রথম ধাক্কায় যেটা মনে হয়েছে আমার সেটা হচ্ছে যে তিনি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে পরিচালনার ক্ষেত্রে, আওয়ামী লীগের নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে তৃণমূলকে অবমূল্যায়ন করে এক ধরনের ভুল করেছেন তিনি। তারা যারা সিদ্ধান্ত মেকার ছিলেন তারা যে ভুল করেছেন সেই ভুলটা স্বীকার করেছেন। অন্যান্য অনেক বিষয়ে কথা বলেছেন। 2-3টা স্পেসিফিক বিষয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব শেখ হাসিনা কোন কোন পয়েন্টে মনে করছেন যে তার ক্ষমতায় থাকাকালীন সময়ে এই ব্যাপারগুলো তার ভুল হয়েছে এবং তার ভুলের খেসারতটা এখন দিতে হচ্ছে এবং তিনি সেই ভুলগুলো কাটিয়ে উঠতে চাইছেন। এটা একটা পজিটিভ সাইন যে ভুলগুলো কাটিয়ে উঠতে চাওয়া। যে কোনো মানুষই ভুল করতে পারে, কিন্তু ভুলগুলো যদি কাটিয়ে উঠতে চায় কেউ, তাহলে বোধহয় অনেকখানি অপরাধ থেকে মুক্তি পাওয়ার একটা ব্যাপার থাকে। কি বললেন শেখ হাসিনা, কোন কোন ক্ষেত্রে, অন্তত দল পরিচালনার ক্ষেত্রে কোন কোন বিষয়ে তার ভুল হয়েছিল বলে এই সাক্ষাৎকার থেকে আমরা জানতে পারি। চলুন একটু বুঝে দেখি। সাথে আরও কি বললেন বর্তমান সরকার প্রসঙ্গে, আগামী নির্বাচন প্রসঙ্গে কি বলার চেষ্টা করলেন সেগুলো ছোট্ট করে বলার চেষ্টা করব। মূলত তার ভুল এবং এক ধরনের অনুশোচনার ব্যাপারগুলো বেরিয়ে আসলো কিনা এই সাক্ষাৎকার, সেগুলো বোঝার চেষ্টা করব। থাকবেন দর্শক। বলছিলাম অনেকদিন পর শেখ হাসিনা আবারও একটা গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে অনেকগুলো বিষয়ে কথা বলেছেন। অ্যাজ ইউজুয়াল অনেক কথা রয়েছে, সেগুলো নিয়ে আমরা মাথা ঘামাতে চাই না। মূলত দল পরিচালনার ক্ষেত্রে যে ভুলগুলো তার এবং তার দলের শীর্ষ নেতাদের ছিল সেগুলো এই সাক্ষাৎকারে উঠে এসেছে, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই যে ভুল স্বীকার করা কিংবা ভুল অনুধাবন
অনুধাবন করার ব্যাপারটা, এটা একটা পজিটিভ সাইন। যদি তিনি কিংবা তার সর্বোচ্চ পর্যায়ের নেতারা সত্যি সত্যি তার ভুলগুলো উপলব্ধি করতে পারেন, তাহলে মনে হয় সেই ভুল থেকে বেরিয়ে আসাটা তাদের জন্য সহজ হবে। ভুলগুলো কি? দ্য ওয়াল থেকে প্রশ্ন করা হয়েছিল, তৃণমূলের কর্মী সমর্থকেরা সংগঠনে পরিবর্তন চান, অপ্রিয় নেতাদের অপসারণ চান। আপনি কি এই রাজনৈতিক দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে দলে কোনো সংশোধন পরিবর্তনের কথা ভাবছেন? যে ভাবনাটা অনেকের মধ্যে, বাংলাদেশে শেখ হাসিনার এমনকি একেবারে মানে শতভাগ বিরোধী যে ব্যক্তিটা, তিনিও কিন্তু চান যে আওয়ামী লীগের একটা ব্যাপক পরিবর্তন দরকার, একটা পরিশীলিত আওয়ামী লীগ দরকার, যেখানে আওয়ামী লীগ তার যে ঐতিহ্য, প্রায় ৭৬ বছরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের ধারায় ফিরে যেতে পারবে। দোষীরা শাস্তি পাবে, নির্দোষরা দল করতে পারবে, এরকম একটা পরিবেশ যেন তৈরি হয়। সেখানে তিনি উত্তরে বলছেন, আমাদের তৃণমূল স্তর থেকে যে বার্তাটা আসছে তা একেবারে স্পষ্ট এবং একটি দল হিসেবে আমরা তা শুনছি। মানে তৃণমূলের কথা তিনি শুনছেন, এই কথা তিনি বলছেন। এই সংকট আমাদের সামনে তুলে ধরেছে কোথায় মৌলিক পরিবর্তন জরুরি। তার মানে তিনি পরিবর্তন অনুধাবন করছেন এতদিন পরে এসে। কিছু নেতা যাদের সেবা করার কথা ছিল, তারা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছেন। সেটা কি পালিয়ে যাওয়ার পরে যোগাযোগ হারিয়ে ফেলেছেন, নাকি ক্ষমতায় থাকাকালীন 15.5 বছরই যোগাযোগ বিচ্ছিন্ন তারা ছিলেন? সেই ব্যাপারটা অনুধাবন করাটা খুব জরুরি আমার মনে হয়। আবার কেউ কেউ বাংলাদেশের পরিবর্তনশীল বাস্তবতা, বিশেষ করে তরুণদের মনোভাব বুঝতে ব্যর্থ হয়েছেন। সুযোগ সৃষ্টি করা সত্ত্বেও তারা অনুভব করেছে যে তাদের কণ্ঠস্বর শোনা হচ্ছে না। অর্থাৎ তৃণমূলে যে একটা বড় ক্ষোভ আছে, সেটা তিনি স্বীকার করছেন। সংস্কার শুধু প্রয়োজনীয়ই নয়, তা অনেক আগেই করা উচিত ছিল। খুবই মারাত্মক একটা কথা বলেছেন তিনি বলছেন সংস্কার শুধু প্রয়োজনীয়ই নয়, সেটা অনেক আগে করা উচিত ছিল, যেটা তিনি করেননি। আমাদের এমন নেতা দরকার যারা ঐতিহ্যবাহী সংগঠন গড়ে তোলার কৌশল যেমন বোঝেন, তেমনি আধুনিক যোগাযোগ ব্যবস্থাও আয়ত্তে রাখেন, যারা মাঠে কাজ করা শ্রমিকদের সঙ্গে যেমন সংযোগ স্থাপন করতে পারেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলতে পারেন। যে দল আমাদের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এবং আধুনিক বাংলাদেশ গড়ে তুলেছে, তাকে প্রমাণ করতে হবে যে নীতির সঙ্গে আপোষ না করেই সে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। এর অর্থ হলো শক্তিশালী জবাবদিহির ব্যবস্থা গড়ে তোলা এবং নিশ্চিত করা যে আমাদের স্থানীয় নেটওয়ার্কগুলো শুধু ভোট সংগ্রহের যন্ত্র না হয়ে মানুষের উদ্বেগ ও দাবি নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার প্রকৃত মাধ্যম হিসেবে কাজ করে। এই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে আরও দুইটা পয়েন্টে কথা বলবো। এই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের আর এক নেতা, সম্ভবত তার নাম আমিনুল ইসলাম কিংবা আমিনুল হক, তিনি ওয়ালকে বলেছেন যে দেরিতে হলেও নেত্রী হয়তো সত্যিকার অর্থেই অনুধাবন করতে পেরেছেন যে তাকে কেন্দ্র করে একটা দেয়াল তৈরি করা হয়েছিল, যে দেয়াল তৃণমূলকে কিংবা সাধারণ মানুষকে, সাধারণ যারা আওয়ামী লীগ করতো তাদেরকে কেন্দ্র পর্যন্ত পৌঁছতে দেয়নি। এই দেয়ালে কারা ছিলেন? এই দেয়ালে এইচটি ইমাম ছিলেন। এইচটি ইমাম তো এখন মারা গেছেন। এইচটি ইমাম তো সেই ব্যক্তি যিনি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর মোস্তাকের শপথ অনুষ্ঠান পরিচালনা করেছিলেন। তো মোস্তাকের শপথ অনুষ্ঠান পরিচালনা যিনি করেছিলেন, তিনি যদি শেখ হাসিনার সব থেকে বিশ্বস্ত মানুষে পরিণত হন এবং আওয়ামী লীগের এবং শেখ হাসিনার প্রধান উপদেষ্টা হয়ে যান এবং দলের এবং সরকারের দ্বিতীয় প্রধান শক্তিশালী ব্যক্তি হিসেবে আবির্ভূত হন, তাহলে আওয়ামী লীগ ডে ওয়ান থেকে, মানে 2008-এর নির্বাচনের পর থেকে ভুল পথে ছিল, এটা তো স্পষ্ট করে বলা যায়। আবার কোন সাম্প্রদায়িক দলের উপদেষ্টা হিসেবে, বিভিন্ন প্রতিষ্ঠানের উপদেষ্টা, একটা পত্রিকার, একটা ইংরেজি পত্রিকার সম্পাদক, তাকে তিনি তার তথ্য উপদেষ্টা বানালেন এবং তাকে তথ্য উপদেষ্টা বানিয়ে যে মেসেজটা দিলেন সেটা হচ্ছে যে তার কাছে সাম্প্রদায়িক শক্তিরাও ভিড়তে পারে। তিনি
যেটা করলেন সেটা হচ্ছে যে ধর্মের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত, এটাকে অস্বীকার করা যাবে না। এই কারণে তিনি অন্য অনেকের কথা না শুনে, এমনকি সৈয়দ আশরাফের মতো নেতাদের কথা না শুনে তিনি কওমি জননী উপাধি নিলেন। কওমি জননী উপাধি নেওয়ার ফলে তার কি কোনো রাজনৈতিকভাবে লাভ হয়েছে? নাকি 24-এর আন্দোলনে আমরা দেখেছি যে যাদের জননী হয়েছিলেন তিনি, তারাই তার পতনের আন্দোলনে সব থেকে বড় ভূমিকা রেখেছে। এরকম অনেক প্রসঙ্গ আসলে সামনে এসে যায়। আওয়ামী লীগে কারা মন্ত্রী হয়েছে? ব্যবসায়ী, রিফিউজি, চোর, বাটপার, এদেরকে মন্ত্রী বানানো হয়েছে। এদেরকে মন্ত্রী বানিয়ে একটা দুর্নীতির স্বর্গরাজ্য বানানো হয়েছে। বিদ্যুৎ মন্ত্রণালয়ে কি হয়েছে আমরা সবাই জানি, আইসিটি মন্ত্রণালয়ে কি হয়েছে আমরা জানি। একজন ব্যবসায়ীকে ধরে নিয়ে এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, যার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে কোনো জ্ঞান থাকার কথা নয়। তাকে সেটা বানিয়ে দিয়ে সারা বিশ্বে তার বিজনেস বড় করার একটা মেকানিজম তার হাতে তৈরি করে দেওয়া হয়েছে, এবং তিনি 10 বছর সেই মন্ত্রিত্ব, 10.5 বছর সেই মন্ত্রিত্ব পালন করে তিনি সারা বিশ্বে নিজের ব্যবসা ফেদে বসেছেন। এবং এখন 2024-এ আওয়ামী লীগ সরকার পতনের ঠিক আগেই তিনি দেশের বাইরে পালিয়ে গেছেন এবং পালিয়ে এখন রাশিয়াতে অবস্থান করছেন। এদেরকে যদি মন্ত্রী বানানো হয়, এখন আইসিটি মন্ত্রণালয়ে কি হয়েছে আমরা সবাই জানি। আইসিটি মন্ত্রণালয়ের হাজার হাজার কোটি টাকা যেভাবে লোপাট হয়েছে এই জুনায়েদ আহমেদ পলকের মাধ্যমে, এই পলকরা যারা অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের মধ্যেই অভিযোগ রয়েছে যে জামাত শিবিরের লোকজনকে দিয়ে তিনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীনই তিনি তার রাজনীতি করেছেন, এলাকার রাজনীতি করেছেন। এই কথাগুলো কিন্তু আওয়ামী লীগের লোকদেরই কথা, এগুলো কোনোভাবেই আমার কথা না। তো আওয়ামী লীগের লোকরাই যখন এই কথাগুলো বলছে, তখন অনেকদিন থেকেই এই আলোচনা হচ্ছিল যে এই ভুলগুলো আওয়ামী লীগের সভানেত্রী স্বয়ং তিনি উপলব্ধি করতে পারবেন কিনা। 16 মাস পরে, সরকার পতনের 16 মাস পরে দ্য ওয়ালের সঙ্গে সাক্ষাৎকারে এই অংশটা, এই প্রশ্নের উত্তরে মনে হলো যে তিনি অবশেষে অনুধাবন করতে পেরেছেন যে তিনি ভুল মানুষদের বড় বড় জায়গায় বসিয়েছিলেন, এবং সেই বড় বড় জায়গায় বসানোর খেসারত দলকে দিতে হয়েছে, এবং দল একেবারে নিঃশেষ হয়ে গেছে। আওয়ামী লীগের প্রতিটা, আপনি যদি ছাত্রলীগের কথা ভাবেন, আওয়ামী লীগের কথা ভাবেন, প্রতিটা নেতা যাদেরকে ক্ষমতাবান বানানো হয়েছে তারা নিজেদের ভাই লীগ বানিয়েছে। আওয়ামী লীগ না বানিয়ে তারা ভাই লীগ বানিয়েছে। ভাই লীগ বানাতে গিয়ে বিভিন্ন জায়গায় থেকে টোকাই ধরে নিয়ে এসে নিজের শক্তি বাড়িয়েছে, নিজেদের লুঙ্গি কাপড়ের নিচে রেখে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। যার ফলে আমরা দেখেছি 2024-এর যে পতন, যে আন্দোলন, সেই আন্দোলন এবং পতনের পরে লুঙ্গির নিচ থেকে বেরিয়ে এসে অনেকেই বিপ্লবী সাজতে আমরা দেখেছি। তাদেরকে কিন্তু আওয়ামী লীগ রাজনীতি করিয়েছে এবং বড় বড় জায়গায় তাদেরকে প্রমোট করেছে। এই ব্যাপারগুলো যে তার এবং তার সরকারের এবং তার দলের একটা বড় ভুল ছিল, সেটা অবশেষে তিনি প্রকারান্তরে সরাসরি স্বীকার করে নিলেন। তার ব্যাপারে অনেক সমালোচনা আছে, অনেক ব্যাপার রয়েছে, অনেকে অনেক সমালোচনা করেন, কিন্তু সেই সমালোচনা আমিও করি। সেই সমালোচনাগুলোর মধ্য থেকে একটা পজিটিভ দিক খুঁজে পাওয়া গেল যে তিনি নিজের ভুলটাকে বুঝতে পারছেন এবং স্বীকার করছেন যে এই ভুলটা হয়েছে, যেটা প্রথমেই বলছেন যে প্রয়োজনীয় না শুধু, তা অনেক আগেই করা উচিত ছিল। দলের যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা অনেক আগেই করার উচিত ছিল। তিনি সৈয়দ আশরাফের মতো একেবারে নির্ভেজাল একজন মানুষকে সরিয়ে দিয়ে ওবায়দুল কাদেরের মতো বিতর্কিত একজন ব্যক্তিকে দলের সাধারণ সম্পাদক বানিয়েছেন। যার ফলে কি হয়েছে, 24-এর আন্দোলনের সময় এই ওবায়দুল কাদেরের মুখে আমরা শুনেছি পালাবো না, কোথায় পালাবো, ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবো। এখন সেই পতনের পরে ফখরুল সাহেবের বাড়িতে ওঠা নিয়ে আমরা বিরোধী পক্ষের গান বাঁধতে দেখেছি, তারা গান বেঁধে গান গেয়েছে। এবং তিনি বলেছেন যে এই দুষ্কৃতকারী যারা আন্দোলন করেছে তাদেরকে বলেছেন দুষ্কৃতকারী, এই দুষ্কৃতকারীদের ঠেকাতে আমার ছাত্রলীগই যথেষ্ট। এই যে এই ধরনের কথা বলে দলকে এবং সরকারকে বিপদে ফেলেছেন,
এই বিপদে ফেলা, মানে এই ধরনের কথা শুধুমাত্র তিনিই বলেছেন তা না, শেখ হাসিনাও তো কম বলেননি। শেখ হাসিনার বিভিন্ন কথা, মানে অনেকেই বলেন যে বিখ্যাত একজন মানুষ যিনি বঙ্গবন্ধুর খুব কাছাকাছি ছিলেন, আব্দুল গাফফার চৌধুরী, তাকে মানে আওয়ামী লীগ কিন্তু মূল্যায়ন করতে পারেনি। এই 15.5 বছরের আওয়ামী লীগ তার মৃত্যুর আগ পর্যন্ত আব্দুল গাফফার চৌধুরীকে মূল্যায়ন করতে পারেনি। কারণ হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী শেখ হাসিনার সমালোচনা করতেন। তিনি এক সময় বলেছিলেন যে আওয়ামী লীগের আসলে কোনো শত্রু নেই, শেখ হাসিনার কোনো শত্রু নেই, শেখ হাসিনার সব থেকে বড় শত্রু হচ্ছে তার মুখ। তিনি যদি তার মুখের ভাষাটা পরিবর্তন করতে পারেন, এগ্রেসিভ কথা না বলে যদি একটু সহনীয় কথা চর্চা করতে পারেন, সহনীয় কথা বলেন, তাহলে তার শত্রু সৃষ্টি হওয়াটা খুব কঠিন, আওয়ামী লীগের শত্রু সৃষ্টি হওয়াটা কঠিন। তার মানে হচ্ছে যে শুধুমাত্র ওবায়দুল কাদেরকে দোষারোপ করলে হবে না, তিনি নিজেও কখনো কখনো অনেক বড় বড় সংকট তৈরি করেছেন। যেমন হ্যাঁ, বলতে পারেন যে অপব্যাখ্যা হয়েছে যে রাজাকারের নাতিপুতিরা এটা পাবে কিনা, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা এটা পাবে কিনা। হ্যাঁ, বলা যেতেই পারে যে এটার অপব্যাখ্যা করা হয়েছে। তিনি যেভাবে বলেছেন তার অপব্যাখ্যা করে এটাকে বলা হয়েছে যে ছাত্রদেরকে বলা হয়েছে রাজাকারের নাতিপুতি। তো অপব্যাখ্যা করার সুযোগ আপনি দিলেন কেন? ওইরকম একটা সেন্সিটিভ টাইমে একজন প্রধানমন্ত্রী, আপনি একটা কথার অপব্যাখ্যা করার সুযোগ দেওয়া তো উচিত হয়নি। ওই একটি কথাই আন্দোলনকে চাঙ্গা করে দিল। তার মানে হচ্ছে যে আপনাকে কথা বলার সময়, বাক্য প্রয়োগের সময় অনেক বেশি সাবধানী হতে হয়। যে ব্যাপারটা মানে একেবারে স্বয়ং সর্বোচ্চ নেতা থেকে শুরু করে একেবারে ছাত্রলীগের নেতা পর্যন্ত কেউই সেটা মনে করেননি, কাউকে পরোয়া করেননি, আন্দোলনকে গুরুত্ব দেননি, আন্দোলনকে বলেছেন যে এটা তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়। এই যে তুড়ি মেরে উড়িয়ে দিতে চেয়েছেন এবং প্রশাসন ব্যবহার করে করতে চেয়েছেন, যখন আপনার রাজনৈতিক দল একেবারে পঙ্গু অবস্থায় চলে গেছে, রাজনৈতিক দল ধ্বংস হয়ে গেছে, কারণ হচ্ছে যাদেরকে এমপি বানিয়েছেন, যাদেরকে নেতা বানিয়েছেন, এই এমপি এবং নেতারা আওয়ামী লীগের প্রকৃত যারা মানে শুভাকাঙ্ক্ষী কিংবা আওয়ামী লীগের প্রকৃত যারা দরদি, তাদেরকে দূরে ঠেলে দিয়েছে। তাদেরকে দূরে ঠেলে দিয়ে নিজেদের ভাই লীগ বানানোর জন্য বাইরে থেকে হায়ার করে একটা বাহিনী তৈরি করেছে, একটা বলয় তৈরি করেছে। সেটাই সবচেয়ে বড় সর্বনাশ করেছে। আবার যদি মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলি কিংবা প্রগতিশীলতার কথা বলি কিংবা ধর্মনিরপেক্ষতার কথা বলি, তাহলে আপনি দেখবেন যে আওয়ামী লীগের 15.5 বছরে আপনি খোঁজ নিয়ে দেখেন সারা দেশে এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, এদের বিভিন্ন বায়োডাটা সংগ্রহ করেন। এদের বায়োডাটা খুঁজলে আপনি পাবেন যে এরা কোন ওয়াজ মাহফিলে কত টাকা ডোনেশন দিয়ে প্রধান অতিথি হবে সেই মানে করেছে, সেই প্রতিযোগিতা করে তারা ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হয়েছে। এবং সেই সব ওয়াজ মাহফিলে জাতিগত বিদ্বেষ ছড়ানো হয়েছে, হিন্দুদের নামে যাচ্ছে তাই কথা বলা হয়েছে। এই ব্যাপারগুলো তারা উপভোগ করেছেন, তারা কন্ট্রোল করার পরিবর্তে উপভোগ করেছেন। এখন বলা হচ্ছে যে প্রফেসর ইউনূস সরকারের আমলে হিন্দু নির্যাতন হচ্ছে। কেন আওয়ামী লীগের আমলে হিন্দু নির্যাতন হয়নি? হয়েছে তো। এবং আপনারা প্রধান অতিথির চেয়ারে বসে থেকে যে ওয়াজ করছে তার মুখ থেকে হিন্দুদের নামে যাচ্ছে তাই বাজে কথা বলা হয়েছে, সেটা ঠেকানোর চেষ্টা করা হয়নি, একটা প্রতিবাদও করা হয়নি। আমরা দেখেছি যে শহীদ মিনারে ফুল দিয়ে, শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদ মিনারে দোয়া খায়েরের রেওয়াজ চালু করেছে আওয়ামী লীগের নেতারা। তাহলে আপনি আপনার প্রতিপক্ষ কিংবা সাম্প্রদায়িক শক্তিকে কিভাবে দোষ দেবেন যে সাম্প্রদায়িক শক্তি এই দেশটাকে ধ্বংস করে দিল, সাম্প্রদায়িক শক্তি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিল, কিংবা অসাম্প্রদায়িক রাজনীতি কিংবা ধর্মনিরপেক্ষতার রাজনীতিকে শেষ করে দিল? তার আগে আমার মনে হয় যে নিজেদের যে কাজগুলো, নিজেদের কৃতকর্মগুলোর একটা লিস্ট করা উচিত। লিস্ট করে সেগুলো থেকে যেগুলো দূষিত, পচা, দুর্গন্ধযুক্ত সেগুলো বাদ দিয়ে সামনে এগোনোর চেষ্টা করা উচিত। এত কথা বলছি এই কারণে যে তার এই কথাটা, মানে নিজের ভুল স্বীকার করতে পারার এই কথাটা
ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে বলেই এত কথা বলা। অন্য আরেকটা প্রসঙ্গে তিনি কথা বলেছেন, আর দুইটা প্রসঙ্গে ছোট্ট করে বলি। তিনি বলেছেন আপনার পুত্র কন্যা যথাক্রমে জয় এবং পুতুলকে দলের সামনের সারির নেতৃত্বে নিয়ে আসুন, দলের অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও নিচু তলার কর্মীরা নতুন নেতৃত্ব চাইছেন, আপনি কি ভাবছেন? সেখানে তিনি মানে ম্যাচিউড উত্তর দিয়েছেন যে জয় পুতুলকেও যদি নেতৃত্বে আসতে হয় তাহলেও তাদের নেতৃত্বের পরীক্ষা দিয়ে আসতে হবে। আবার নতুন নেতৃত্বের কথা কিন্তু তিনি অস্বীকার করেননি, স্বীকার করেছেন যে নতুন নেতৃত্বের প্রয়োজন। তার মানে হচ্ছে যে যাদেরকে তিনি নেতা বানিয়েছিলেন তারা যে আওয়ামী লীগকে ডুবিয়েছে এটা তিনি এই সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছেন। অন্যদিকে তিনি বলছেন যে আমি প্রতিদিন যে কথোপকথন করি তা কোনো সন্দেহ রাখে না, যদি বাংলাদেশে ভোটারদের কাছে সত্যিকারের বিকল্প দেওয়া হয় আওয়ামী লীগ ভোটের বড় অংশ জিতবে। কোন দল নির্বাচনে জিতবে তা নিয়ে এখনই কোনো পূর্বাভাস দেওয়া ঠিক হবে না। মানে নির্বাচন নিয়ে শেষ বেলায় তাকে প্রশ্ন করা হয়েছিল যে নির্বাচনের ব্যাপারে কি ভাবছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগকে সুযোগ যদি দেওয়া হয় তাহলে আওয়ামী লীগ খুবই ভালো ফলাফল করবে, সেই আশা তিনি করতেই পারেন। তার মতো করে তিনি মানে স্বপ্নের রাজ্যে বসবাস করতেই পারেন যখন কিনা আওয়ামী লীগের সমস্ত মানে হাই লেভেলের নেতারা দেশের বাইরে পালিয়ে রয়েছেন। আওয়ামী লীগের তৃণমূলের লোকজন দেশে আওয়ামী লীগ করার অপরাধে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যারা আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে বরংস বিরোধী দলের মতো ছিল, যারা মার খেয়েছে, যারা কোপ খেয়েছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের হাতেই, তারাই বরং এখন নির্যাতিত হচ্ছে। আর ওই তথাকথিত বড় বড় দুর্নীতিবাজ যারা দেশটাকে ধ্বংস করেছে, দুর্নীতি করেছে, মন্ত্রণালয়ের টাকা সরিয়েছে, টাকা বিদেশে পাচার করেছে, তারা বিদেশে বসে থেকে ঠিকই কিন্তু 5 স্টারে মিটিং করছে, 5 স্টারে সেমিনার করছে, খাচ্ছে, আরামসে বিভিন্ন বারে যাচ্ছে, বিভিন্ন মানে কি বলবো বিলাসবহুল হেয়ার স্টাইল কিংবা ফেস ওয়াশ নিচ্ছে। এই ব্যাপারগুলো তারা করছে কারণ তাদের তো টাকার অভাব নেই। তারা তাদের ক্ষমতা উপভোগ করার সময় এত টাকা কামিয়েছে যে তাদের টাকার অভাব নেই। কিন্তু যাদেরকে শোষণ করে তারা এই টাকাগুলো কামিয়েছে তাদের কথা, তাদের যে কি অবস্থা, তারা যে মানে শুধুমাত্র আওয়ামী লীগ করার অপরাধে আজকে ওই দুর্নীতিবাজদের করা অপকর্ম অন্যায়ের শিকার হচ্ছে, ভোগান্তি তাদের উপরে আসছে, সেই ব্যাপারগুলো তারা ভাবছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। আওয়ামী লীগের প্রধান সংকটগুলোর মধ্যে আমার দৃষ্টিতে মানে 15.5 বছরের আগের ইতিহাস নিয়ে কথা বলতে চাই না, এই 15.5 বছরে আমার মনে হয়েছে যে আওয়ামী লীগ ভুল মানুষগুলোকে চুজ করেছিল, সঠিক মানুষদের মূল্যায়ন করেনি। আওয়ামী লীগ জাতীয় 4 নেতাকে যতটা মূল্যায়ন করা উচিত ছিল ততটা মূল্যায়ন করেনি বলে আজকে আপনারা যতই সোহেল তাজকে যত গালাগালি করেন যে তিনি ইতিহাস পরিবর্তন করছেন, হ্যাঁ তার দায়, তার ইতিহাস পরিবর্তন করছেন, বঙ্গবন্ধু সম্পর্কে বাজে কথা বলছেন, তার দায় তার একদিন নিতে হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু সোহেল তাজরা কেন খেপে যান সেটার প্রশ্নের উত্তর খুঁজতে হলে আপনাকে তার একটু আগে যেতে হবে, যখন সৈয়দ আশরাফের মতো একেবারে ক্লিন ইমেজের নেতাকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিয়ে ওবায়দুল কাদেরের মতো বিতর্কিত নেতাদের সাধারণ সম্পাদক বানিয়েছেন এবং আরও অনেক বড় বড় জায়গায় করেছেন। এইচটি ইমামকে দলের প্রধান উপদেষ্টা বানিয়েছেন, যিনি কিনা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে মোস্তাকের শপথ অনুষ্ঠান পরিচালনা করেছিল। দর্শক, আপনার কি ভাবনা, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। তবে লেখার আগে নিশ্চিত করেই এই তিতা কথাগুলোর আগে পিছে পরে ওপরে নিচে ভেবে তারপরে নিশ্চয়ই মন্তব্য করবেন এবং সত্য উপলব্ধি করবেন। সত্য উপলব্ধি করে আপনার মতো করে আপনি ব্যাখ্যা দাঁড় করাবেন, সেই প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তারেক রহমান বাংলাদেশে ফিরে এসছে, দেরিতে হলেও অনেক খোঁচাখুচি করার পরে সে বাংলাদেশে ফিরে এসছে। বাংলাদেশে ফিরে আসার পর লক্ষ লক্ষ মানুষ তাকে দেখতে গেছে। অনেকের মাঝে অনেক আগ্রহ, অনেকের বয়স এখন 35, কিন্তু তারা যখন তারেক বাংলাদেশ ছেড়ে চলে গেছে তখন তারা প্রাপ্তবয়স্ক হয়নি। তাই তাদের মনের ভিতরে একটা আগ্রহ ছিল যে তারেক কে, যাকে আমরা অনলাইনে দেখি, কথা বলেন, যাকে নিয়ে শেখ হাসিনা অনেক কথা বলেছেন,
এই মানুষটা কে। তাই তারেকের সম্পর্কে তারা খুব একটা বাস্তবিক অর্থে যেটা সেটা জানে না, অর্থাৎ তারেকের বাংলাদেশে থাকা অবস্থায় তারা মনে করতে পারে না। এর একটা শ্রেণী আছে। আপনাদের মনে রাখতে হবে, বাংলাদেশের 70% মানুষের বয়স 35 বছরের নিচে। তাই এদের ভিতরে আগ্রহ সবচেয়ে বেশি যে তারেক ইনি কে, দেখতে কেমন। কারণ দেখার বিষয়টা আমাদের বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটার মূল্যটা কম। নেভারদিলেস, আমরা এমন এক জাতি যে জাতির ভিতরে কৌতূহলের অভাব নাই, কিন্তু শিখি না কিছুই। কৌতূহল মিটে গেলে আমরা ছুঁড়ে ফেলে দিই। গত কয়েক মাস আগে আপনারা জানেন ইলিয়াস হোসেন সে মেজর ডালিমকে অনলাইনে এনেছিল, যেটা ব্যাপক ভিউ পেয়েছিল অনলাইনে। কেন পেয়েছিল? আমরা সবাই ইলিয়াসের ওই ভিডিও দেখেছিলাম। কেন দেখেছিলাম? মূলত আগ্রহের কারণে। আগ্রহের কারণে যে এই লোকটা এখন দেখতে কেমন, এই লোকটা কি করে, আসলেই সে ডালিম কিনা। এই ডালিমের নাম এত শুনেছি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, শেখ হাসিনার মুখেও শুনেছি ইত্যাদি। তাই যারা ওই মেজর ডালিমকে দেখেছিল ওই সময়, তাদের অতি অল্প সংখ্যক মানুষই ডালিমকে পছন্দ করে। আওয়ামী লীগের লোকরা দেখেছে ডালিমকে, তখন বিএনপির লোকরা দেখেছে, সাধারণ মানুষ দেখেছে। বঙ্গবন্ধুর হত্যাকে যারা ঘৃণা করে, অর্থাৎ এই হত্যাকাণ্ডকে যারা ঘৃণা করে, তারা দেখেছে যে এই নরপিশাচটা কে, দেখি একটু। তাই সেটার ভিউ অনেক বেশি হয়েছে। কিন্তু এর অর্থ কি এই যে মেজর ডালিমের জনপ্রিয়তা তুঙ্গে? তা তো না। তাই আগ্রহ জনপ্রিয়তা প্রমাণ করে না। তারেক রহমানকে অনেকে পছন্দ করে, অনেকে অপছন্দ করে। যারা অপছন্দ করে তারাও গিয়েছিল। আমাদের বাংলাদেশের মানুষ ময়নাটিয়া কথা বললেও রাস্তায় দাঁড়িয়ে হাজার মানুষের ভিড় হয়। বাংলাদেশে গোলাম আজমের জানাজাতেও লক্ষ লক্ষ মানুষ হয়েছিল, কিন্তু তা প্রমাণ করে না যে গোলাম আজম বাংলাদেশে কোনো জনপ্রিয় ব্যক্তি ছিল, বরঞ্চ জনধিকৃত। তবে অনেক বছর পরে এসছে, তারেকের ভাষণের কিয়দাংশ শুনলাম, পুরোটা শোনার মতো ধৈর্য আমার হয়নি, তবে শুনবো। তারেক রহমান বাংলাদেশে ফিরে এসছে, সে ভাষণ দিয়েছে। যতখানি শুনেছি তার ভাষণের ভেতরে ভালো কথাই ছিল বেশি, কিন্তু সেখানে রিকনসিলের ইঙ্গিত পাওয়া গেছে। কিন্তু সেখানে যে সমস্যা ছিল, তার এক কেন্দ্রিক মনোভাবের অবকাশ আমরা দেখতে পেয়েছি। যে তারেক রহমানের একটি প্ল্যান আছে, এটা প্রেসিডেন্ট রাষ্ট্রপতি না শুধু স্বৈরাচারের মতো কথাবার্তা। তার প্ল্যান সম্পর্কে দল সিদ্ধান্ত নিবে, সে একা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সে রাষ্ট্রপতিরা শুধু স্বৈরাচার শাসিত সরকার এবং গণতান্ত্রিক সংসদীয় সরকারের সিদ্ধান্তের ব্যাপারে পার্থক্য সে শেখেনি। তাই সেটা আমার কাছে ভালো লাগেনি। হাসনাত আব্দুল্লাহ একটি কথা বলেছে, সে তারেকের একটি বিষয়ে সমালোচনা করেছে, আমি তার সাথে এই বিষয়টিতে একমত। সেটা হচ্ছে মার্কা অগ্রাধিকার পাওয়া উচিত না। শুধুমাত্র মার্কার রাজনীতি করে মূর্খরা। গণতান্ত্রিক প্রক্রিয়াতে সংসদে দলের নেতাকেও ভোটের থেকে বিরত থাকতে পারে। এমনকি নিজের প্রধানমন্ত্রী ভুল করলে, নিজের দলের প্রধানমন্ত্রী ভুল করলেও ব্যাক বেঞ্চাররা তাকে সরিয়ে দেবে। এইটাই হচ্ছে প্রকৃত গণতন্ত্র। বাংলাদেশের সংবিধানে এই বিষয়ে কিছু ঝামেলা আছে, যেটা বঙ্গবন্ধুর সময় থেকেই রয়ে গেছে, সেটাকে শুধরানোর প্রয়োজন আছে। তাই তারেকের এই বিষয়টা আমার কাছে ভালো লাগেনি। এছাড়া মোটামুটি যতটুকু শুনেছি ভালোই লেগেছে। তবে আমরা দেখতে হবে কতটুকু পরিবর্তন আসে। তারেকের পাশে এখনো লন্ডন থেকে আমদানি করা চামচাদেরকে দেখতে পাচ্ছি, একেবারে লন্ডন থেকে আমদানি করা চামচা। সেই চামচামি স্বভাব, চামচামিকে অনুপ্রাণিত করার যে প্রবণতা, সেটা থেকে তারেকের সরে আসতে হবে। আমরা দেখেছি যে তারেকের এখন পর্যন্ত অনেক মনোনয়ন যাদেরকে দিয়েছে, তারেকের কথা বলবো, যাদেরকে দিয়েছে তারা অনেকে প্রশ্নবিদ্ধ।
আমরা আর কোনো মতেই ধোঁকাবাজির শিকার হব না, সে যেই দলই হয়। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে গেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়। তাই সংবিধান যেহেতু সাসপেন্ডেড নয়, সংবিধান মেনে চলতে হবে। অনেক কিছু ধোঁয়াশা ক্লিয়ার করতে হবে, অনেক কমিটমেন্টে যেতে হবে তারেককে। উদাহরণস্বরূপ আব্দুল মালিক এবং কয়সার, এরা লন্ডন থেকে এসে নমিনেশন পেয়েছে, কিন্তু তাদের ব্রিটিশ নাগরিকত্ব আছে। ব্রিটিশ নাগরিকত্ব ক্যান্সেল করছি এই অজুহাতে কোনো মতেই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না। অথচ তারেক তাদেরকে নমিনেশন দিয়েছে। আজাদের মতো ২৫০০ সন্ত্রাসীকে তারেক নমিনেশন দিয়েছে। এমনকি তারেকের নিজের নাগরিকত্বের ব্যাপারে এখন ধোঁয়াশা রয়ে গেছে। অবশ্যই বিচার বিভাগকে স্বাধীন করা হবে এবং স্বাধীন রাখা হবে, সেই বিষয়ে আমার কমিটমেন্ট চাই। ২১শে আগস্ট গ্রেনেড হামলায় আবার মামলা পুনর্জীবিত করে তারেক যদি সেখানে সম্পৃক্ত না থাকে, শুধুমাত্র প্রক্রিয়াগত ত্রুটির কারণে সে মামলাকে ধামাচাপা দেওয়া যাবে না। মানুষ মরেছিল, আহত হয়েছিল, তার আবার সুষ্ঠু বিচার করতে হবে। অবশ্যই বিচার বিভাগের স্বাধীনতা বজায় রাখতে হবে। পুলিশ প্রশাসনকে দলীয়করণ করা যাবে না, দলীয়করণ থেকে মুক্ত করতে হবে। অবশ্যই নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার পূর্ণ কমিটমেন্টে থাকতে হবে। অবশ্যই বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা বজায় রাখতে হবে। আমরা চাই না আবার সেই শাসন যেখানে মানুষ জয় বাংলা বলতে পারবে না। যারা জিন্দাবাদ বলে তারা বলবে, কিন্তু জয় বাংলা বলতে পারবে না। জয় বাংলা বলে তাদের উপরে নিধন নেমে আসবে। রাজাকার, আল বদর, আল শামস এই শব্দগুলো নিষিদ্ধ হয়ে যাবে। পাকিস্তানি হানাদার বাহিনী এই শব্দগুলো নিষিদ্ধ হয়ে যাবে। এমন সংবাদপত্র আমরা চাই না। তাই এ সকল ব্যাপারে স্পষ্টতা আসতে হবে। যদি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে থাকে তারেক, তাহলে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। স্বাধীনতার সার্বভৌমত্বকে তুলে ধরতে হবে। ৭১-এর চেতনাকে তুলে ধরতে হবে। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম পরিচয় হচ্ছে উনি ছিলেন মুক্তিযোদ্ধা। যেমন আমি শেখ হাসিনার শাসনামলে জিয়াউর রহমানের অপমানকে আমি পছন্দ করতাম না, ঠিক একইভাবে বঙ্গবন্ধুকে অপমান করা চলবে না। এতভাবে বঙ্গবন্ধুর সমালোচনা করা যেতে পারে, জিয়াউর রহমানের সমালোচনা করার অধিকার দিতে হবে। দলের ভিতরে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বিএনপি করলে তারেকের ব্যাগ টানতে হবে, তারেককে ভাইয়া রাজনীতি করতে হবে। কেন? বিএনপিকে সমর্থন করলেও তারেকের সমালোচনা করার অধিকার এবং তার বিরোধিতা করার অধিকার দিতে হবে দলের ভেতরেই। এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগকেও রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগে যারা অন্যায় করেছে তাদের সুষ্ঠু বিচার করতে হবে। কিন্তু সুষ্ঠু বিচারের নামে প্রহসনমূলক বিচার, যে প্রহসনের বিচারে তাজুলের মতো স্বাধীনতা বিরোধীকে চিফ প্রসিকিউটর বানানো হয়েছে, সেরকম বিচার মানা যাবে না। বিচার প্রক্রিয়া পুনরায় করতে হবে প্রয়োজনে। তাই তার সামনে অনেক কাজ রয়ে গেছে। তারপর আমরা ভেবে দেখব তারেককে যদি পরিষ্কার হয় সবকিছুয়ে, তার অতীতের সব তওবা করে, তার ভুল ছিল সিদ্ধান্ত মেনে নিয়ে, মামুনের মতো লোককে তার কাছে টানা হয়েছিল অন্যায়, এগুলো সব স্বীকার করে, দলের ভেতরে চাঁদাবাজ গুন্ডাদেরকে নিয়ন্ত্রণ করে, স্পষ্ট করে, ক্রিস্টাল ক্লিয়ার করে রাজনীতি করতে চাইলে তারেককে সুযোগ দেওয়া যাবে কিনা আমরা ভেবে দেখব সাধারণ জনগণ। কারণ সকল ক্ষমতার উৎস জনগণ, এটা মানতে হবে। এবং স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকতে হবে। যদি আওয়ামী লীগকে নির্বাচনে প্রক্রিয়া ফিরে না আনা হয়, তাহলে জামাত এবং এনসিপি আরো শক্ত জোট করে দেশে তাণ্ডব করবে। এবং নির্বাচনে অংশগ্রহণ যদি তারা না করতে চায় বা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে বিএনপির কিছুই করার থাকবে না। কারণ বিএনপি একা নির্বাচনে যেতে পারবে না। এসব কিছু বিবেচনা আনতে হবে। এগুলো কোনো কিছু উপেক্ষা করা যাবে না। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার উদ্দেশ্যে
প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ এবং সমমর্যাদার রাজনীতি করতে হবে। শত্রুভাবাপন্ন রাজনীতি বন্ধ করতে হবে। বাংলাদেশ সাহিত্য সংস্কৃতিকে মর্যাদা দিতে হবে। বিকৃত সাহিত্য চর্চার যে বিকৃত খেলাফতের চর্চা, সেগুলোর ব্যাপারে সজাগ থাকতে হবে। ইসলামকে অপব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে, লিবারাল মুসলমানদেরকে যে কাফের, মুরতাদ, নাস্তিক বানানোর যে প্রক্রিয়া চলছে, সেটাকে বন্ধ করতে হবে। অপপ্রচার বন্ধ করতে হবে। বিভিন্ন রকম এর মাধ্যমে যে সকল অপপ্রচার করা হচ্ছে সাধারণ জনগণের বিরুদ্ধে, সেটার ব্যাপারে সাইবার ল ব্যাপারে স্ট্রিক্ট হতে হবে। আইন প্রয়োগ করে সংস্থাকে কিভাবে ঢালাওভাবে সাজিয়ে নতুনভাবে গড়ে তোলা যায় শক্তভাবে, সেই কাজ করতে হবে। এবং বাংলাদেশের সকল নাগরিকের দল মত নির্বিশেষে সবার সম অধিকার আছে বাক স্বাধীনতা প্রয়োগের ক্ষেত্রে, সেটা মেনে নিতে হবে। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা চক্রান্ত করবে তাদের রাষ্ট্রদ্রোহিতার শাস্তি দেওয়ার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। এবং তখন আমরা অবশ্যই চিন্তা করে দেখব তারেককে প্রধানমন্ত্রী হিসেবে সুযোগ দেওয়া যায় কিনা। তবে এর অর্থ এই নয় পরিবারতন্ত্রের কারণে সাধারণ জনগণের সামনে বিএনপিকে বা আওয়ামী লীগকে প্রাইভেট লিমিটেড কোম্পানি আমরা হতে দেব। পারিবারিক পরিচয়ের কারণে লাভ দিয়ে কেউ অ্যাক্টিং চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান হয়ে যাবে না। প্রকৃত গণতন্ত্রের স্বাদ বাংলাদেশের মানুষকে দিতে হবে এবং ইলেকটেড মোনার্কিজম বা নির্বাচিত রাজতন্ত্র থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। 2000 বছর 35টি পরিবার বাংলার মানুষকে গোলাম বানিয়ে রেখেছে। এখন চলছে রহমানি আমল। এই গোলামি থেকে বাংলার মানুষকে মুক্ত করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়। বাংলাদেশকে প্রকৃত গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করতে হবে। এ সকল বিষয় তারেককে চিন্তা ভাবনা করতে হবে। তাই কেবলমাত্র তারেককে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে এর অর্থ এই নয় যে তার জনপ্রিয়তা প্রমাণ করে। নো, মানুষের ভিতরে কৌতূহল আছে তারেককে দেখার জন্য। ভালো মানুষকে দেখার জন্য কৌতূহল হয়। পেটা খাচ্ছে, মার খাচ্ছে রাস্তায় চোর, সেই চোরকে দেখার জন্য মানুষের ভিড় হয়। মানুষের ভিড় জনপ্রিয়তার একমাত্র মাপকাঠি নয়। বুলেট প্রুফ গ্লাসে থেকে সব জায়গায় হাইলি প্রোটেক্টেড থেকে লাক্সারি লাইফ মেনটেন করে আইনের ঊর্ধ্বে থেকে সাধারণ জনগণের মন জয় করা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাঠে ময়দানে নেমে বসেছিলেন, সাধারণ জনগণের কাতারে নেমে এসেছিলেন। তার ছেলে যদি 24 আওয়ার্স বুলেট প্রুফ গ্লাসে থাকতে বাধ্য হয়, যদি তার সন্তানদেরকে বুলেট প্রুফ গ্লাসে গিয়ে ঘোরাতে হয়, যদি তার বেড়ালকে বাংলাদেশের সেলিব্রিটি বানাতে হয়, যদি তাদের জন্য স্পেশাল প্রভিশন করে, যদি বাংলাদেশে ছুটির দিনেও তাকে এনআইডি কার্ড দেওয়া হয়, ট্রাভেল প্লাস দেওয়া হয়, এই সকল বিষয়ে প্রশ্ন সম্মুখীন তারেককে হতেই হবে। তাকে অতীত সরকারের সফলতাও স্বীকার করতে হবে। অতীত সরকারের বিফলতার পাশাপাশি তাদের সফলতার প্রশংসা করতে হবে। যেমন আমি কখনো মেনে নেইনি শেখ হাসিনা শাসনামলেও যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে সেটা আমাদের আউলিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহের নাম ব্যবহার করে অপব্যবহার করা হবে, জিয়ার সম্মানকে হেয় করার প্রতিপন্ন করা হবে, সেটা আমি যেমন মেনে নেইনি, ঠিক একইভাবে স্বীকার করতে হবে অতীত সরকারের অর্থনৈতিক সফলতাও ছিল। স্বীকার করতে হবে যে যেই রাস্তায় দাঁড়িয়ে যে মহাসড়কে সে তার সমাবেশ করেছে, সেই মহাসড়কের উদ্বোধন করেছিল কিন্তু শেখ হাসিনা সরকার। অর্থাৎ নিজের চরম শত্রুকেও যদি সে সঠিক কাজটি করে,
তার প্রশংসা করতে হবে। এরকম রাজনীতি আমরা চাই। অতীত সরকারকে 24 আওয়ার্স 24 ঘন্টা যদি ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগকে যদি ফ্যাসিস্ট বলা হয়, তাহলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের নেতৃত্ব দিয়েছিল কি ফ্যাসিস্ট আওয়ামী লীগ? সেটা আমরা মেনে নেব না। আওয়ামী লীগ আমার প্রিয় দল নয়, আমার প্রিয় দল জাতীয়তাবাদী দল, কিন্তু এর অর্থ এই নয় আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বের একটি নেতৃত্ব দানকারী, অন্যতম নেতৃত্ব দানকারী দল, সেটা আমরা ভুলে যাব। সেই কৃতিত্ব আওয়ামী লীগের, সেটা তাকে দিতেই হবে। যদি 24 ঘন্টা বলা হয় শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন, তাহলে প্রশ্ন 1/11 পরে কিন্তু তারেকের ইমেজও ভালো ছিল না। তাকেও কিন্তু খাম্বা ভাই এবং তাকেও কিন্তু হাওয়া হাওয়া ভাই বলে মানুষ মনে করা শুরু করেছিল। সেও কিন্তু বেইল নিয়ে পালিয়েছিল। যদি পালানোর কথাই বলতে হয়, তাহলে যদি রিকনসিলিয়েশন চাওয়া হয়, লেটস ফরগিভ, ফরগেট অ্যান্ড মুভ অন। কিন্তু তারপরেও যারা পানিশমেন্ট পাওয়ার যোগ্য, তাদের পানিশমেন্ট দিতে হলে সুষ্ঠু স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দিতে হবে। বাংলাদেশে মব জাস্টিসের নামে যে তাণ্ডব চলছে, তার বিরোধিতা করতে হবে। অনলাইনে যারা উস্কানিমূলক কথাবার্তা ছড়িয়ে বাংলাদেশে মব করেছে, ইল্লু পিঙ্কু সহ, তাদের অ্যাকাউন্টস কিভাবে জব্দ করা যায়, কিভাবে বন্ধ করা যায় সোশ্যাল মিডিয়া থেকে, সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারে আসতে হবে এবং তাদের সঙ্গে সখ্যতা বন্ধ করতে হবে। তখনই সুন্দর ভবিষ্যতের দিকে আমরা এগুতে পারব। এবং সর্বশেষে, খালেদা জিয়া আমাদের নেত্রী ছিলেন, হয়তো বা এখনো বেঁচে আছেন, কিন্তু তার প্রকৃত অবস্থা আমরা তার চিকিৎসার ভার যাদের কাছে আছে, প্রকৃত ডাক্তার যারা তার চিকিৎসাতে আছেন, যদি উনি বেঁচে থাকেন এখনো, সেটা আমাদের কাছে স্পষ্ট করতে হবে। এবং আরেকটি কথা, হাদি, মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদের বিচারের বিরোধী ছিল, তার প্রতি এত ভালোবাসা দেখানো চলবে না। বাংলাদেশকে মৌলবাদ মুক্ত করতে হবে, সবার মত প্রকাশের অধিকার দিতে হবে এবং প্রকৃত মুসলিম যারা এবং ইসলামিক আইডিওলজি যা, তা প্রচারে সহায়তা করতে হবে। ফ্রেন্ডশিপ যেমন সবার প্রতি, তেমন নিজের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারেও খেয়াল রাখতে হবে। স্পেশাল রিলেশনশিপের নামে 1971 সালের চেতনাকে অপমান করা যাবে না।